সেপ্টেম্বরের মাঝামাঝি রাহুল, অমিত আর সূর্য তিন বন্ধু মিলে ঠিক করে তারা দীঘা বেড়াতে যাবে। ওল্ড দীঘার একটা হোটেলের 3 তলার একটি রুমে গিয়ে তারা ওঠে। কিন্তু হঠাৎ করেই রাহুলের সাথে এমন কিছু ঘটনা ঘটে যে কারণে সে ওই হোটেল থেকে গভীর রাতে বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে সে ওই রাতের বেলায় যায় সি বিচের ধারে। কিন্তু কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তাকে গভীর রাতে হোটেল ছাড়তে হয়? আর সে যে সমুদ্রের ধারে গেছিল তারপরে তার শেষ পরিণতি বা কী হয়েছিল, এই উত্তর পেতে হলে অবশ্যই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সুমিত, আপনারা দেখছেন রহস্যরাত্রি। এই ধরনের হরর মিস্ট্রিয়াস কন্টেন্ট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। রাহুল, অমিত এবং সূর্য তারা যখন ওল্ড দীঘার সেই হোটেলটিতে রাতের বেলায় একসাথে বসে একটু সুরাপান করছিল, ঠিক সেই সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটে রাহুলের সাথে। কিন্তু বাকি দুই বন্ধু কিন্তু টের পায় না। হঠাৎ করেই রাহুলের গলার স্বর ভারী হয়ে আসছিল। মনে হচ্ছিল যে রাহুল একটা ব্যক্তি নয়, তার ভিতরে যেন আর একজন কেউ রয়েছে যে তাকে কথা বলাচ্ছে। তো এতটাই কর্কশ তার শব্দটা শুনতে লাগে যে বাকি দুই বন্ধুও তাকে দেখে চমকে যায় রীতিমতো। শুধু তাই নয়, রাহুলের চোখগুলো যেন ঠিকরে বেরোচ্ছিল, ঠিক তার চোখ থেকে যেন আগুন ঝলসানোর মতো একেবারে লাল হয়ে ফুটে উঠছিল তার চোখ। এবং সেই সাথে তার মধ্যে অদ্ভুত কিছু আচরণ হচ্ছিল যেগুলো দেখে রীতিমতো অমিত আর সূর্য ভয় পেয়ে গেছিল। তারা অনেকবার চেষ্টা করেছিল তার থেকে জিজ্ঞেস করার যে কি হচ্ছে তার সাথে, কিন্তু রাহুল কিন্তু সেইভাবে কথা খুব কমই বলছিল। আর যখন বলছিল তখন তার গলার স্বর প্রত্যেককে আতঙ্কিত করে দিচ্ছিল। এরপরে হঠাৎ করেই সে যেন উত্তেজিত হয়ে পড়ে এবং ওই রুমের মধ্যেই এক প্রান্ত থেকে আর এক প্রান্ত ঘোরাঘুরি করতে থাকে। এটা দেখে বাকি দুই বন্ধুর কিন্তু স্বাভাবিক মোটেও লাগছিল না, কারণ এর আগেও তারা বহু জায়গায় একসাথে বসে ড্রিঙ্ক করেছে। কিন্তু ড্রিঙ্ক করলে কিন্তু তারা যথারীতি স্বাভাবিক যেরকম থাকে সেইভাবেই থাকে, তাদের সুখ দুঃখের গল্প করে, তারা এনজয় করে। কিন্তু সেদিন এমন কি ঘটেছিল যাতে ফার্স্ট টাইম তারা রাহুলকে এইভাবে দেখেছিল, এর আগে তো কখনো দেখেনি। তো যথারীতি ড্রিঙ্ক করার পর যেন সে আর স্বাভাবিক মানুষ ছিল না। মনে হচ্ছিল যে তাকে দিয়ে যেন কেউ জোর করে এই কাজগুলো করাচ্ছিল। রীতিমতো চমকে গেছিল অমিত এবং সূর্য। তারা তাকে বারবার জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, কেন এরকম করছিস? কিন্তু রাহুলের দিক থেকে কোনো উত্তর মেলে না। এবং রাহুল মাঝে মাঝে একটা অদ্ভুত কথা তাদেরকে বলতে থাকে। সে বলে, তুই মরবি। হ্যাঁ, এই একটা কথাই তার মধ্য থেকে শোনা যায়, কিন্তু সেই গলার স্বরটি তার ছিল না। সেই গলার স্বরটি ছিল অন্য কাউয়ের। কিন্তু কার? যথারীতি তখন গভীর রাত এবং সেই সময় রাহুল ওই ঘরের মধ্যে পায়চারি করছে আর শুধু মাঝে মাঝে একটা কথাই বলছে যে তুই মরবি। এই কথা শোনার পর স্বাভাবিক যে কেউই তার সাথে যারা রয়েছে তারা ভয় পেয়ে যাবে, এবং সেটাই হয়েছিল অমিত আর সূর্যের সাথেও। তারাও যথারীতি ভয় হয়ে পেয়ে গেছিল, কিন্তু কিছু করার ছিল না। সেই রাতে তারা যাবেটা বা কোথায়? কিন্তু হঠাৎ করেই রাহুল দরজা খুলে বাইরের দিকে ছুটে বেরিয়ে গেল। তারা তাকে আটকানোর চেষ্টা করে, যে কি হচ্ছে তার সাথে তারা বুঝতে পারছে না। তারা যথারীতি তার পিছনে ছুটতে থাকে, কিন্তু তার স্পিড এতটাই বেশি ছিল যে ওই অন্ধকারে এক নিমিষের মধ্যে সে যে কোথা থেকে অদৃশ্য হয়ে গেল তারা টেরও পেল না। তারা ব্যালকনি দিয়ে ছুটে যায়, কিন্তু সিঁড়ি থেকে নামার কোনো শব্দ তারা পায়নি। তারা যথারীতি এদিক ওদিক দেখতে থাকে, কিন্তু তারা রাহুলকে কোথাও দেখে না। এক নিমিষের মধ্যে এইভাবে আচমকা একটা স্বাভাবিক মানুষ কিভাবে অদৃশ্য হয়ে যেতে পারে? কোথায় বা গেল সে? তারপরে তারা আশেপাশে খোঁজ করে দেখার চেষ্টা করে,
কিন্তু তারা রাহুলকে পায় না। এবং ওই রাতের বেলায় এবং রাহুলকে তারা যেভাবে দেখেছিল, তারপর তারাও একটু ভয় পেয়ে থাকে, আতঙ্কিত থাকে। তারা যাই হোক সেই সময় ভাবে যে সে যেখানেই থাকুক আশা করি সে ঠিক চলে আসবে। তারা যথারীতি দরজা বন্ধ করে রুমের ভিতর চলে আসে। সেই রাতে তাদের ঘুম হয় না, টেনশনে তারা সারা রাত একবার বসছে, একবার উঠছে, একবার পায়চারি করছে, কি করবে তারা দিশা করতে পারে না। কারণ রাহুলের ফোনটাও তাদের রুমেই ফেলে রাখা আছে, সে নিয়ে যায়নি সাথে। কার সাথেই বা সে যোগাযোগ করবে? আর অত রাতে হোটেলের ম্যানেজারকেও তারা ফোন করে, কিন্তু তাদেরও সেই সময় ফোনে পায় না। স্বাভাবিক, অত রাতে সবাই হয়তো ঘুমোচ্ছে। তো তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না। তো কোনো মতে তারা শুধু অপেক্ষা করছিল ভোর হওয়ার, এবং ভোর হওয়ার সাথে সাথেই তারা বাইরে বেরোয় এবং বেরিয়ে আশেপাশে খোঁজ নেয়। এবং হঠাৎ করেই একটা খবর তাদের কানে আসে, যে খবরটা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছিল। হ্যাঁ, তাদের পা স্থির ছিল না, তাদের পা টলমল অবস্থায় কাঁপছিল এবং ভাবছিল কেন হলো এরকম, কী বা হলো, কী কারণে এরকম ঘটলো। সত্যি তারা সেই দিন ভেঙে পড়েছিল, তাদের কোনো ভাষা ছিল না। তারা ছুটে যায় সমুদ্রের ধারে, সেখান থেকে উদ্ধার হয় একটা দেহ, আর সেই দেহটা আর কাউয়ের নয়, রাহুলের। কিন্তু কী ঘটেছিল ঠিক তার সাথে সেই রাতে, এই ঘটনাটা জানতে হলে একটু কয়েক বছর আগে চলে যেতে হবে। একটা ঘটনা আজ থেকে 4-5 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল সেই রাতে। কয়েক বছর আগের কথা, রাহুল সদ্য কলেজ পাশ করে চাকরির পরীক্ষা দিচ্ছে এবং হঠাৎ করে একটা ভালো চাকরি তার লেগেও যায়, মোটা টাকা মায়নার চাকরি। হঠাৎ করে মোটা টাকা মায়নার একটা চাকরি পেয়ে রাহুল একটু যেন অন্যরকম হয়ে যায়। তার মধ্যে অনেক বদ অভ্যাস শুরু হয় এবং তার মধ্যে সবথেকে যে খারাপ অভ্যাসটা ছিল সেটা হলো ফ্লার্টিং করা। সে নিত্য নতুন মেয়েদের সাথে সম্পর্কে জড়াতো এবং তারপর সে তাদের সাথে রিলেশন ব্রেকআপ করে বেরিয়ে আসতো। তো এরকমই একটা মেয়ের সাথে তার আলাপ হয়। সেই মেয়েটা তাকে সত্যি সত্যি ভালোবেসেও ফেলে এবং সেই মেয়েটাকে রাহুল স্বপ্ন দেখায় যে তাকে সে বিয়ে করবে এবং তারা যথারীতি দীঘায় ঘুরতে যায়। গিয়ে ওঠে ওল্ড দীঘার সেই একটি হোটেলে 3 তলার একটি রুমে, যেখানে তারা 2 দিন থাকবে বলে ঠিক করে। তারা সারাদিন খুব এনজয়ও করে। এইভাবে কেটে যায় প্রথম দিন এবং তার পরের দিনও তারা সারা রাত ধরে একসাথে এনজয় করে। কিন্তু পরদিন ভোরবেলা তাদের ফেরার কথা ছিল, কিন্তু রাত যখন গভীর তখনই হঠাৎ করে সেই মেয়েটি রাহুলকে বিয়ের জন্য চাপ দিতে থাকে এবং রাহুলও বেগতিক বুঝে যে তাদের মধ্যে এই 2 দিন ধরে যা হয়েছে, এর পরে তার বিয়ে করা ছাড়া মেয়েটিকে আর কোনো রাস্তা থাকে না। তো যথারীতি সে ওই হোটেল থেকে মাঝরাতে যখন মেয়েটি ঘুমিয়েছিল ঠিক সেই সময় চুপচাপ নিজের লাগেজটা নিয়ে বেরিয়ে আসে এবং তারা বাইকে করে ঘুরতে গেছিল। স্বাভাবিকভাবেই সেই বাইকে করেই রাহুল কলকাতায় ফিরে যায় এবং মেয়েটি সেই হোটেলে আরও একটা দিন অপেক্ষা করেছিল, কিন্তু রাহুল ফেরে না এবং রাহুলের সাথে কোনো রকম যোগাযোগও সে করতে পারে না। তার ফোন সুইচ অফ বলে। এরপরে হোটেল থেকে তাকে প্রেশার দেওয়া হয় বেরিয়ে যাওয়ার জন্য। তার কাছে কোনো রকম পয়সাও ছিল না। তো সে কি করবে বুঝতে পারে না। যখন গভীর রাত, মানে সেভাবে পরদিন সকালে তো তাকে বেরিয়ে যেতেই হবে, কিন্তু সে এতগুলো হোটেলের টাকা মেটাবে কিভাবে? এবং সেই সাথে সে এটাও বুঝতে পারে যে রাহুল তাকে ধোঁকা দিয়েছে, সে আর ফিরবে না এবং তাদের মধ্যে যে রিলেশনটা হয়েছে, যে সম্পর্কটা হয়েছে, সেটারও আর কোনো দাম নেই। এবার সে বাড়িতে মুখ দেখাবেও বা কী করে, অনেক কিছু তার মাথার মধ্যে আসে। এবং সে যেহেতু একটু গ্রামের
মেয়ে ছিল, সেই কারণে সে এখনও এই সমস্ত বিষয়ে অভ্যস্ত ছিল না। সে রাহুলকে পুরোপুরি ট্রাস্ট করেছিল যে এই ছেলেটা তাকে বিয়ে করবে, কিন্তু সেটা হয় না। যে কারণে সে এই বিশ্বাসের কারণে শুধুমাত্র রাহুলকে তার শরীর দিয়েছিল, কিন্তু একসাথে সহবাস করার পরও রাহুল কিন্তু তার কথা রাখেনি। এবং এই মেয়েটির আর কোনো অপশান ছিল না। হয়তো অপশান ছিল, সে যদি মনকে শক্ত করে নিজেকে নতুনভাবে একটা জেদ এনে এগিয়ে যেত, তাহলে হয়তো তার কাছে অনেকগুলো অপশান খুলে যেত। কিন্তু ওই সময় কোনো কিছু মাথায় আসে না। তো সেই রাতে সেই মেয়েটি ওই 3 তলা হোটেলের ব্যালকনি থেকে ঝাঁপ করেছিল সে। তার রক্তাক্ত দেহটা পরদিন হোটেলের লবি থেকে উদ্ধার হয়। যাই হোক, এই ঘটনার প্রায় 2-2.5 বছর কেটে গেছিল। রাহুল হয়তো এই ঘটনাগুলো ভুলেও গেছিল অনেক কিছু, কিন্তু বলে না, পাপ ছাড়ে না বাপ কেউ। তোমার কর্মের ফল তোমাকে এই জীবনেই ভোগ করতে হবে। এবং যে কারণে ঘটনাচক্রে রাহুল গিয়ে ওঠে ঠিক সেই হোটেলেই, যেখানে সেই মেয়েটির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছিল এত বছর ধরে শুধু প্রতিশোধের আশায়। আর যখন রাহুল গিয়ে ওঠে, তখন সে, অর্থাৎ সেই আত্মাটি রাহুলের মধ্যেই প্রবেশ করে এবং রাহুলকে সেই গভীর রাতেই নিয়ে যায় সমুদ্রের পাড়ে। এবং সেইখানে গিয়ে রাহুল ঝাঁপ দেয় সমুদ্রের জলে। সারা রাত সমুদ্রের জল খেয়ে সে যখন মৃত্যুবরণ করে, তখন তার শরীরটা সি বিচের ধারে, অর্থাৎ বালির উপর পড়ে থাকতে দেখে সেখানকারই মৎস্যজীবীরা। তারাই খবর দেয় আশেপাশে, এবং আশেপাশ থেকে পুরো ঘটনাটা ছড়িয়ে যায়। আর তারপর তার 2 বন্ধু অমিত এবং সূর্য, তারা গিয়ে দেখে রাহুলের মৃত শরীর পড়ে আছে সমুদ্রের ধারে। সেইখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় সেখানকার লোকাল হাসপাতালে। সেখান থেকে মর্গে নিয়ে যাওয়া হয় তার শরীর। পোস্টমর্টেম হয়, কিন্তু পোস্টমর্টেমে সেরকম কিছুই ধরা পড়ে না। তো স্বাভাবিকভাবেই তারা ধারণা করে যে অত্যাধিক মদ খেয়ে হয়তো সে গিয়ে সমুদ্রের জলে ঝাঁপ মেরেছিল। কিন্তু হ্যাঁ, অবশ্যই সাফার করতে হয় তার সাথে যাওয়া 2 বন্ধুকে, যেহেতু তারাই ওই রাতে তার সাথে ছিল, তাই তার ঘটনার সাক্ষীও তারা 2জন। কিন্তু তারা সব কিছু পুলিশকে জানায়, কিন্তু তারা যে ঘটনাগুলো বলেছিল তার মধ্যে যে অস্বাভাবিকতা লক্ষ্য করেছিল, সেগুলো তো বিশ্বাসযোগ্য নয়, কেউই হয়তো বিশ্বাস করবে না। কিন্তু কোনো প্রমাণ না থাকায় তারা, অবশ্যই কোনো কেস হয়নি, ছাড়া পেয়ে যায়। কিন্তু ওই যে তোমার কর্মের ফল তোমার জীবনে কোনো না কোনোভাবে ঘুরে আসবেই এ জীবনে, তার জন্য পরজন্মের কোনো দরকার নেই। আর রাহুলের কর্মের ফল রাহুলকে এ জন্মেই ভোগ করতে হয়। তো আজকের ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনাদেরও যদি কোনো রকম ভৌতিক অভিজ্ঞতা থাকে, তাহলে অবশ্যই আপনারা সেটা আমাদেরকে মেল করে পাঠাতে পারেন। আপনাদের কাহিনী আমরাও নিয়ে আসবো আমাদের চ্যানেলে। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার।